এক শক্তিশালী জেলা প্রশাসক সরকারি গাড়িতে যাত্রা করছিলেন যখন রাস্তার ধারে অপ্রত্যাশিতভাবে তার স্ত্রীর ধাবা চোখে পড়ল, যা তাকে অতীতের ক্ষতগুলোর মুখোমুখি করে দিল। তারপর যা ঘটল তা দেখে মানবতার গভীরতা অশ্রু সজল হয়ে উঠল। সকালের প্রথম প্রহরে শীতের নরম কুয়াশা এখনও সম্পূর্ণভাবে ছিন্ন হয়নি। সূর্য ধানের জমির পিছন থেকে রক্তিম ডিমের মতো উদয় হচ্ছিল, আর মহাসড়কে লম্বা লম্বা লরির কাতারগুলো এমনভাবে সাজানো ছিল যেন ঘুমন্ত কোনো প্রাণীর মতো। সেই পথে হঠাৎ নিস্তব্ধতা ভেঙে লাল আলোযুক্ত সাদা সরকারি যানবাহনের দল অগ্রসর হচ্ছিল। সাইরেনের ধ্বনি বায়ু চিরে ছুটে যাচ্ছিল, আর রাস্তার পাশে দাঁড়ানো লোকজন স্বতঃস্ফূর্তভাবে দুপা পিছিয়ে যাচ্ছিল। কেউ হাত জোড় করে প্রণাম করছিল, কেউ স্যালুট দিচ্ছিল, কেউ বা দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করছিল যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা অতিক্রম করছেন। যানবাহনের অগ্রভাগে পাইলট জিপ, পশ্চাৎভাগে পুলিশের বলেরো এবং মধ্যভাগে চকচকে এসইউভি, যার অন্ধকার কাঁচের অভ্যন্তরে জেলা ম্যাজিস্ট্রেট অর্জুন প্রতাপ সিংহ বসেছিলেন। সাদা কুর্তা পাজামা, উপরে নেহেরু জ্যাকেট, চোখে হালকা চশমা, মুখের ভাবগতি কঠিন, ঠোঁট অটল, যেন হাসির স্মৃতি তিনি অনেক যুগ আগে বিস্তৃত হয়েছেন। তার ঘড়ির কাঁটা যেন নির্দেশের উপর চালিত হতো। প্রতিটি জিনিস নির্ধারিত সময়, প্রতিটি রায় কঠোর। সমগ্র জেলায় তার খ্যাতি ছিল। লোকজন তাকে লোহার ডিএম বলে ডাকত। লোকে বলত যে তিনি মানুষ কম এবং নিয়ম বেশি। কোনো সুপারিশ গ্রাহ্য করেন না, কারো কল গ্রহণ করেন না, ঘুষের তো প্রশ্নই ওঠে না। কিন্তু এই সততার পিছনে একটা ঠান্ডা ভাবও ছিল, যা সম্পর্কগুলোকে জমাট করে দিত। যানবাহনের অভ্যন্তরে ফাইল উন্মুক্ত ছিল। চালক রিয়ার মিরারের মাধ্যমে বারবার তার দিকে দৃষ্টিপাত করছিল। পিএ ট্যাবলেটে পরবর্তী কার্যসূচি অবহিত করছিল। স্যার, ৯টায় ব্লক পর্যবেক্ষণ, 10:30টায় বিদ্যালয় উদ্বোধন, দুপুরে মন্ত্রীজির কল। অর্জুন শুধু বাস বলে উত্তর দিচ্ছিলেন। বহির্জগতের সাথে তার যোগাযোগ শুধুমাত্র নির্দেশের মধ্যে সীমিত ছিল। হঠাৎ যানবাহন ক্ষেতের মধ্যে দিয়ে চলমান পথে প্রবেশ করতেই বায়ুতে গোবরের গন্ধ, তাজা মাটির সৌরভ এবং দূরবর্তী স্থানে দহনমান কাঠের ধোঁয়া মিশ্রিত হয়েছিল। এটি সেই অঞ্চল ছিল যেখানে তার শৈশব অতিবাহিত হয়েছিল। কিন্তু তিনি জানালার কাঁচ আরও উচ্চতর করে তুললেন, যেন স্মৃতির বাতাস অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। তখনই পেটে হালকা জ্বালানো অনুভূত হল। রাত থেকে কিছু ভোজন হয়নি। চালক সাহস সংগ্রহ করে বলল, স্যার, সামনে একটা ধাবা রয়েছে, পরিচ্ছন্ন মনে হচ্ছে। 5 মিনিট অবস্থান করলে চা পাওয়া যাবে। অর্জুন প্রথমে অস্বীকার করার জন্যে ঠোঁট উন্মুক্ত করলেন, তারপর কোনো কারণে নীরব হয়ে গেলেন। মাথা নেড়ে সম্মতি দিলেন। যানবাহনের দল ধীর গতিতে রাস্তার পাশে মোড় নিল। ধুলোর মেঘ উড়ল এবং একটা ছোট ধাবার সামনে গিয়ে থামল। টিনের ছাদ, ইটের অসম্পূর্ণ প্রাচীর, বাইরে খাট এবং বেঞ্চ। 2-3টি লরি আগে থেকেই অবস্থান করছিল। উনুন থেকে ধোঁয়া উত্থিত হচ্ছিল। বোর্ডে ফিকে রঙে লিখিত ছিল, মা দুর্গা ধাবা, বিশুদ্ধ দেশি ভোজন। পুলিশরা প্রথমে অবতরণ করল, চারপাশে দৃষ্টি বুলিয়ে নিল। তারপর চালক দরজা উন্মুক্ত করল। অর্জুন নিম্নে নামলেন। জুতো ধুলোয় হালকা ডুবে গেল। তার হঠাৎ অদ্ভুত অনুভূত হল, যেন অনেক বছর পর মাটি তাকে স্পর্শ করল। ধাবার অভ্যন্তর থেকে পাত্রের ঝনঝনানি, তন্দুরে রুটি ভাজার শব্দ এবং কোনো এক মহিলার হালকা কাশির ধ্বনি শোনা যাচ্ছিল। একটা রোগা যুবক দৌড়ে এলো, সাহেব বসুন, এখনই চা আনছি। অর্জুন খাটে বসলেন না। তিনি নিজের রুমাল বের করে বেঞ্চ পরিষ্কার করলেন এবং বসলেন। দৃষ্টি স্বাভাবিকভাবে ঘুরতেই দেখলেন উনুনের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। শাড়ির আঁচল কোমরে গোজা, হাতে আটা মাখা, কপালে ঘামের ফোঁটা, চুল আলগা করে খোপা করা। মুখ রোদে এবং ধোঁয়ায় তাম্রবর্ণ হয়ে গেছে, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল। তিনি তন্দুর থেকে রুটি বের করছিলেন, অন্যটা লাগাচ্ছিলেন, তারপর ডালে ফোড়ন দিচ্ছিলেন। প্রতিটা নড়াচড়ায় অভ্যাসের ক্লান্তি এবং দায়বদ্ধতার দৃঢ়তা ছিল। অর্জুনের দৃষ্টি শুধু এক মুহূর্তের জন্য তার উপর পড়ল, এবং সেই মুহূর্তেই যেন কেউ সময় স্থগিত করে দিল। হাতের ফাইল নিম্নে সরে গেল, শ্বাস আটকে গেল, হৃদয় হঠাৎ জোরালোভাবে ধরফর করতে শুরু করল। চোখ বিস্তৃত হয়ে গেল, কারণ সেই মুখটা অজানা ছিল না। ওই মুখটা তার জীবনের সবচেয়ে পরিচিত মুখ ছিল। সেই নাক,
সেই চোখ, সেই কপালে ছোট তিল, শুধু উজ্জ্বলতাটা অনুপস্থিত ছিল। অনেক বছর আগে যে হাসি ওই মুখে লেগে থাকত, তার স্থানে এখন নীরবতা। অর্জুনের গলায় কিছু একটা আটকে গেল। না, এটা সম্ভব নয়। মস্তিষ্ক বলছিল ভুল হচ্ছে, কিন্তু হৃদয় চিনে ফেলেছিল। উনি প্রিয়া ছিলেন, তার স্ত্রী, যাকে তিনি 4 বছর আগে পিছনে রেখে এসেছিলেন, শহরের নতুন জীবনের জন্য, অহংকারের জন্য, নিজের বড় স্বপ্নের জন্য। সেই প্রিয়া আজ এই ধোঁয়া ভরা ধাবায় দাঁড়িয়েছিলেন। হাতে পোড়া দাগ, পায়ে ছেঁড়া চটি, তবু সোজা এবং মজবুত, কোনো অভিযোগ ছাড়াই কাজ করে যাচ্ছিলেন। যুবকটি ডাক দিল, মালকিন, সাহেবদের জন্য 2 চা। প্রিয়া এদিকে না তাকিয়েই উত্তর দিলেন, এখনই আনছি। তিনি স্টিলের গ্লাস নিলেন, চা ঢাললেন এবং ধীরে ধীরে হেঁটে বাইরে এলেন। অর্জুনের বুক তখন ফেটে যাওয়ার উপক্রম। তিনি চাইছিলেন যে প্রিয়া যেন তাকে চিনে ফেলে, একবার তাকাক, কিছু বলুক, ভেঙে পড়ুক। কিন্তু প্রিয়া তার সামনে এসে থামলেন, চা টেবিলে রাখলেন এবং অত্যন্ত সাধারণ গলায় বললেন, সাহেব গরম আছে, সামলে। সেই আওয়াজে কোনো কাঁপুনি ছিল না, কোনো বিস্ময় ছিল না, যেন তিনি তাকে চেনেনই না। অর্জুনের আঙুল গ্লাস ধরার সময় কেঁপে উঠল। তাপের চেয়ে বেশি তার ভেতরের অস্থিরতা পুড়ছিল। তিনি ধীরে ধীরে তার মুখ দেখার চেষ্টা করলেন, কিন্তু প্রিয়া ততক্ষণে ঘুরে গেছেন, আবার সেই উনুনের দিকে। যেন অর্জুনের আগমনে তার দুনিয়ায় কোনো পার্থক্য পড়েনি। পুলিশরা হাসাহাসি করছিল, চালক বিস্কুট ভোজন করছিল। দুনিয়া আগের মতোই চলছিল, শুধু অর্জুনের ভেতরে ঝড় বইছিল। তার মনে পড়ল সেই দিনটির কথা, যখন প্রিয়া নিজের গয়না বিক্রি করে তার ফি জমা দিয়েছিলেন। সেই রাত, যখন দুজনে একই কম্বলের নিচে গুটিসুটি মেরে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। সেই সকাল, যখন তিনি রেগে বলে দিয়েছিলেন, আমার ওপর বোঝা হয়ো না। আর সেই দিনই প্রিয়া চুপচাপ গ্রামে ফিরে গিয়েছিলেন। তারপর অর্জুন আর কখনো পেছনে ফিরে তাকাননি। আজ ভাগ্য তাকে সেই মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। অর্জুন প্রথমবারের মতো নিজেকে খুব ছোট মনে করলেন। তার সমস্ত ক্ষমতা, পদমর্যাদা, গাড়ি, সাইরেন সব বেকার মনে হচ্ছিল। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন। চায়ের প্রতিটি চুমুক তার গলায় কাঁটার মতো বিঁধছিল। তিনি ওঠার চেষ্টা করলেন, কিন্তু পা ভারী হয়ে গেল। নজর আবার প্রিয়ার ওপর গেল। ধোঁয়ার মাঝে তার ছায়া ভাসছিল। তখনই ভেতর থেকে এক অদ্ভুত সত্য জেগে উঠল। যাকে তিনি জীবন থেকে মুছে ফেলেছিলেন, জীবন তাকেই সবার আগে সামনে এনে দাঁড় করিয়েছে। আর সেই মুহূর্তে তার মনে হল যে এই সফর কোনো সরকারি পরিদর্শনের নয়, বরং তার নিজের শাস্তির ছিল। যাকে তিনি নিজের দুর্বলতা ভেবে পেছনে ফেলে এসেছিলেন, সেই মহিলাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে বেরিয়েছিলেন। আর যখন শক্তি হারিয়ে যায় না, তখন মানুষের উচ্চতাও বোঝা মনে হতে থাকে। ধাবার বাইরে বেঞ্চে বসা অর্জুনের সামনে চায়ের গ্লাস রাখা ছিল, কিন্তু নজর অন্য কোথাও আটকে ছিল। ধোঁয়ার ওপারে দাঁড়িয়ে থাকা প্রিয়াকে দেখতেই তার মস্তিষ্ক 4 বছর পেছনে ছুটতে লাগল। যেন কেউ স্মৃতির পুটুলি খুলে দিয়েছে আর সব দৃশ্য একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। সেই গ্রাম, সেই মাটির গলি, সেই বটগাছের নিচে বসা পঞ্চায়েত, সেই বিয়ের মণ্ডপ যেখানে গাঁদা ফুলের সুবাস মিশেছিল, আর ঢোলের শব্দে মহিলারা গান গাইছিল। প্রিয়া লাল শাড়িতে লজ্জায় মাথা নিচু করে বসেছিলেন, হাতে মেহেন্দি, চোখে স্বপ্ন। আর অর্জুন তখন একদম আলাদা ছিলেন, রোগা, সাধারণ, পকেটে টাকা নেই, কিন্তু মনে আগুন ভরা ছিল। পুরো গ্রাম জানত যে ছেলেটি পড়াশোনায় ভালো, বড় অফিসার হবে। প্রিয়া তাকে প্রথমবার ওখানেই দেখেছিলেন এবং পরে নিজের সইদের বলেছিলেন, এই ছেলে অনেক দূর যাবে, আমি ওর সাথে চলব। বিয়ের পর তাদের কোনো ঘর ছিল না। মাটির দেওয়াল, টিনের ছাদ, বর্ষায় পানি পড়ত, শীতে কনকনে হাওয়া, কিন্তু ভেতরে এত আপনত্ব ছিল যে দুনিয়ার অভাব অনুভব হতো না। রাতে লণ্ঠনের আলোতে অর্জুন বই খুলে বসতেন, মোটা মোটা খাতা, খবরের কাগজের কাটিং, ম্যাপ, নোটস, আর প্রিয়া চুপচাপ তার পাশে বসে চা বানাতেন। কখনো মাথা টিপে দিতেন, কখনো বলতেন, তুমি শুধু পড়ো, বাকি সব আমি সামলে নেব। তার গলায় ভরসা এত গাঢ় ছিল যে অর্জুনের মনে হতো তিনি সত্যি কিছু করতে পারেন। সকাল 4টেয় প্রিয়া নিজে উঠতেন, কুয়ো থেকে জল ভরতেন, উনুন জ্বালাতেন, 2টো শুকনো রুটি আর নুন লঙ্কা বেঁধে তাকে পড়তে পাঠিয়ে দিতেন। কতদিন এমন কেটেছে যখন ঘরে সবজি থাকত না, তিনি নিজে উপোস করে বলতেন, আমার খিদে নেই, কিন্তু রাতে পেটের আওয়াজ লণ্ঠনের শিখার চেয়েও জোরে শোনা যেত। একবার পরীক্ষার ফর্মের ফি জমা দেওয়ার জন্যে টাকা ছিল না। অর্জুন বিমর্ষ হয়ে বসেছিলেন। তখন প্রিয়া কোনো কথা না বলে নিজের মায়ের দেওয়া 2টো চুড়ি খুললেন, কাপড়ে বাঁধলেন এবং বাজারে গিয়ে বিক্রি করে এলেন।
ফেরার সময় তার হাত খালি ছিল, কিন্তু মুখে অদ্ভুত এক হাসি ছিল। তিনি নোটগুলো তার সামনে রেখে বললেন, এখন আর বাহানা চলবে না, অফিসার হতে হবে। সেদিন অর্জুন কেঁদে ফেলেছিলেন। প্রথমবার কেউ তার ওপর এত ভরসা করেছিলেন। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর যখন রেজাল্ট এলো এবং তার নাম তালিকায় ছিল, তখন পুরো গ্রাম ঢোল বাজাচ্ছিল। প্রিয়া মিষ্টি বিলি করলেন, মন্দিরে পুজো দিলেন, আর সবাইকে গর্ব করে বলে বেড়াচ্ছিলেন, দেখো আমার স্বামী করে দেখিয়েছে। ট্রেনিংয়ের জন্যে শহরে যেতে হলো। নতুন দুনিয়া, বড় লোক, বড় বাড়ি, চকচকে রাস্তা। আর সেখান থেকেই ধীরে ধীরে অর্জুন বদলে যেতে লাগলেন। প্রথমে ফোন রোজ আসত, তারপর সপ্তাহে একবার, তারপর মাঝে মধ্যে। প্রিয়া অপেক্ষা করে থাকতেন, ঘণ্টার পর ঘণ্টা দরজায় বসে আকাশ দেখতেন। যখন ফোন বাজত, তার গলায় আনন্দ উপচে পড়ত, কিন্তু ওপাশ থেকে জবাব ছোট হতে থাকল, ব্যস্ত আছি, মিটিং আছে, পরে কথা বলছি। ট্রেনিংয়ের বন্ধুরা মজা করত, গ্রামের বউ ইয়ার, তুমি অফিসার হবে, ইমেজ রাখো। এই কথাগুলো ধীরে ধীরে তার মনের ভেতরে ঢুকতে লাগল। পোস্টিং পাওয়ার পর শহরে সরকারি বাংলো, গাড়ি, চাকরবাকর, মিটিং, পার্টি। বড় আধিকারিকদের স্ত্রীরা ইংরেজিতে কথা বলতেন, শাড়ির জায়গায় গাউন, হাতে ওয়াইন গ্লাস। আর সেই ভিড়ে যখন অর্জুনের প্রিয়ার সাধারণ শাড়ি, ছেঁড়া চটি আর গ্রাম্য টানের কথা মনে পড়ত, তখন তিনি অস্বস্তিতে পড়তেন। তিনি প্রিয়াকে শহরে ডাকলেন ঠিকই, কিন্তু তার আসার পর যেন ঘরে নীরবতা নেমে এলো। প্রিয়া চেষ্টা করতেন মানিয়ে নেওয়ার, নতুন পোশাক পরলেন, চামচ কাটা দিয়ে খাওয়া শিখলেন, কিন্তু মানুষ তবুও খোঁচা দিত, আপনার স্ত্রী কত সিম্পল। কেউ হাসত, কেউ করুণা দেখাত, আর প্রতিটি কটাক্ষ অর্জুনকে ভেতর থেকে রক্তাক্ত করত। কিন্তু তিনি প্রিয়ার হাত ধরার বদলে তার থেকে দূরত্ব বাড়িয়ে নিলেন। এখন তিনি দেরি করে বাড়ি ফিরতেন, ফোনে ব্যস্ত থাকতেন, কথা কম বলতেন। প্রিয়া বুঝতে পারতেন না যে ভুলটা কোথায়। এক রাতে তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, আমি কি কিছু ভুল করছি? অর্জুন রেগে উঠলেন, আমাকে ড্রামা দিও না, আমাকে ইমেজ দেখতে হয়। এই শব্দগুলো হাতুড়ির মতো বিঁধল। সেই রাতে প্রথমবার দুজনের মাঝে নীরবতা দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। তারপর ঝগড়া বাড়ল, ছোটখাটো বিষয়ে রাগ, খোঁচা, অপমান, এবং একদিন রাগের মাথায় অর্জুন বলে দিলেন, তুমি গ্রামেই ঠিক আছো, এখানে বোঝা মনে হয় তোমাকে। এটা শোনার সাথে সাথে প্রিয়ার মুখ পাথরের মতো হয়ে গেল। তিনি কিছু বললেন না, শুধু আলমারি থেকে নিজের দুজোড়া জামাকাপড় বের করলেন, পুরনো ব্যাগে রাখলেন এবং ভোরের প্রথম বাস ধরলেন। না কেঁদে, না নালিশ করে, কাউকে দোষ না দিয়ে তিনি আবার সেই গ্রামে ফিরে এলেন, যেখানে মানুষ এখন তাকে করুণার চোখে দেখত। কিন্তু তিনি হাত পাতলেন না। তিনি ঠিক করলেন যে আর কারও উপর নির্ভর করবেন না। গ্রামের বাইরে রাস্তার ধারে পড়ে থাকা খালি জমিতে তিনি ঋণ নিয়ে টিনের ছাদ দিলেন, পুরনো তান্দুর কিনলেন, নিজে মাটি মেখে উনুন বানালেন আর ধাবা শুরু করলেন। প্রথম দিন শুধু 2টো ট্রাক থামল, তৃতীয় দিন 4টে, তারপর ধীরে ধীরে মানুষ আসতে শুরু করল। কিন্তু প্রতিদিন সহজ ছিল না। রোদে পোড়া, বর্ষায় কাদা, রাতে নেশাগ্রস্ত লোকেদের কুদৃষ্টি, পুলিশদের মাগনা খাওয়া, সাপ্লায়ারের দেনা। কিন্তু প্রিয়া সব সইলেন, প্রতিটি অপমান গিলে নিলেন। হাতে ফোসকা পড়ল, আঙুল পুড়ে গেল, পিঠ নুইয়ে গেল, কিন্তু চোখের জেদ আরও উজ্জ্বল হল। তিনি নিজেকে বলতেন, কারও ভরসায় থাকা চলবে না। ওদিকে অর্জুন নিজের ক্যারিয়ারের সিঁড়ি বেয়ে উঠতে থাকলেন, প্রমোশন, ট্রান্সফার, সম্মান, অ্যাওয়ার্ড। কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে প্রতিটি সাফল্যের পর রাতে ঘুম আসত না। ঘরের নীরবতায় প্রিয়ার সেই আওয়াজ প্রতিধ্বনিত হতো, তুমি শুধু পড়ো, বাকি সব আমি সামলে নেব। আর তিনি এপাশ ওপাশ করতেন, কিন্তু অহংকার এত বড় ছিল যে ফোন করার সাহস হল না। বছরের পর বছর কেটে গেল, আর আজ ভাগ্য তাকে সেই ধাবায় এনে দাঁড় করাল, যেখানে তার স্ত্রী একা নিজের দুনিয়া সামলাচ্ছেন, তার নাম ছাড়া, তার প্রয়োজন ছাড়া, যেন তিনি কখনো তার জীবনে ছিলেনই না। উনুনের ধোঁয়া উঠতে থাকল, রুটি সেঁকা হতে থাকল, আর অর্জুনের চোখে প্রথমবারের মতো জল এলো। কারণ আজ তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে অফিসার হওয়ার দৌড়ে তিনি সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলেছেন, সেই মহিলাটি যিনি তার স্বপ্নকে নিজের রক্ত জল করে লালন করেছিলেন। চেয়ার মানুষকে ক্ষমতা দেয়, কিন্তু মাঝে মধ্যে সেই চেয়ারই তার নিজের ঘর কেড়ে নেয়, আর তখন সিদ্ধান্ত আইনের নয়, মনের হয়।
ধাবার বাইরে বাতাসে ধোঁয়া আর ধুলো একসাথে ভাসছিল। চায়ের গ্লাস খালি হয়ে গিয়েছিল, কিন্তু অর্জুনের আঙুলগুলো তখনও ওটা এমনভাবে ধরেছিল যেন ওটাই তার একমাত্র সম্বল। সামনের রাস্তায় ট্রাকের যাতায়াত চলছিল। চালক তৃতীয়বার জিজ্ঞেস করল, স্যার চলি? কিন্তু তিনি হাত তুলে ইশারা করে থামিয়ে দিলেন। নজর বারবার ওদিকেই যাচ্ছিল, যেখানে প্রিয়া তন্দুরের সামনে ঝুঁকে রুটি উল্টাচ্ছিলেন। প্রতিবার যখন তিনি হাত বাড়াচ্ছিলেন, কবজিতে পোড়ার পুরনো দাগ দেখা যাচ্ছিল। অর্জুনের বুকে যেন কোনো ধারালো জিনিস ঢুকে যাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না যে এত বছরে তিনি কিভাবে এত বদলে গেলেন যে ওই মহিলার কষ্ট দেখতেই পাননি। তিনি উঠলেন এবং ধীরে ধীরে ধাবার ভেতরে গেলেন। পুলিশরা অবাক হয়ে পিছিয়ে গেল। যুবকটি ঘাবড়ে গিয়ে বলল, সাহেব কিছু চাই? তিনি কোনো জবাব দিলেন না। তার নজর শুধু প্রিয়ার ওপর ছিল। তিনি কাছে পৌঁছতে ধোঁয়ার গন্ধ আরও তীব্র লাগল। প্রিয়া ওপরের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করলেন, আরও চা বানাবো? আওয়াজ সেই একই ছিল, কিন্তু তাতে কোনো আপনত্ব ছিল না, শুধু একজন দোকানদারের আনুষ্ঠানিকতা। অর্জুনের গলায় কথা আটকে গেল। তিনি সাহস সঞ্চয় করে বললেন, কেমন আছো? প্রিয়ার হাত এক মুহূর্তের জন্য থামল। তারপর যেন কিছু শোনেনি এমনভাবে বললেন, ডাল গরম আছে, খেতে চাইলে বসুন। এই দূরত্ব, এই অজানা ভাব তাকে ভেতর থেকে চিড়ে ফেলল। তিনি চাইছিলেন প্রিয়া তাকে বকুক, থাপ্পড় মারুক, কাঁদুক, কিছু একটা করুক, কিন্তু এই বরফ শীতল শান্তি তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি আবার বললেন, প্রিয়া। এবার প্রিয়া ধীরে ধীরে মাথা তুললেন, তার চোখের দিকে সরাসরি তাকালেন। সেই দৃষ্টিতে কোনো অভিযোগ ছিল না, কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু ক্লান্তি আর এক দুর্ভেদ্য দেওয়াল। তিনি খুব সাধারণ স্বরে বললেন, সাহেব নামে ডাকবেন না, কাস্টমাররা অপেক্ষা করছে। অর্জুনের মন ভেঙে গেল। এত বছরের সম্পর্ক একটি শব্দে সাহেব হয়ে গেল। তিনি বাইরে এসে বেঞ্চে বসলেন, মাথা চেপে ধরলেন। তখনই চালক দৌড়ে এলো, স্যার ফোন এসেছে অফিস থেকে, জরুরি। তিনি ফোন নিলেন। ওপাশ থেকে এসডিএম বলছিলেন, স্যার আজ হাইওয়ে চওড়া করার কাজ শুরু করতে হবে, আপনার সই করা লিস্ট অনুযায়ী জবরদখল উচ্ছেদ করতে হবে, জেসিবি বেরিয়ে পড়েছে। অর্জুন অন্যমনস্ক হয়ে বললেন, হ্যাঁ করো। তারপর হঠাৎ মাথায় বিজলির মতো খেলে গেল। কোন কোন জায়গা? উপাস থেকে নাম পড়া শুরু হলো। পুরনো মুদি দোকান, পাংচার সারাইয়ের দোকান, আর একটা ধাবা, মা দুর্গা ধাবা। এটা শুনতেই যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি সঙ্গে সঙ্গে ফাইল আনালেন, পাতা উল্টালেন, এবং সেখানে পরিষ্কার লেখা ছিল, অবৈধ নির্মাণ সরানো হোক। নিচে তার নিজের দস্তখাত। তার মনে পড়ল, কয়েকদিন আগে না দেখেই একগাদা ফাইলে সই করেছিলেন। সেই সময় এটা শুধু কাগজ ছিল। আজ সেই সিদ্ধান্তই প্রিয়ার জীবন থচনচ করতে চলেছিল। তিনি দূরে তাকালেন। ধাবার টিনের ছাদ, ইটের দেওয়াল, সেই জায়গা যাকে প্রিয়া নিজের হাতে গড়েছিলেন। কাল সকালে বুলডোজার আসবে আর সব ধ্বংসস্তূপ হয়ে যাবে। তার বুকে দমবন্ধ ভাব হল। এটা কি ভাগ্যের পরিহাস ছিল? প্রথমে স্ত্রীকে ছাড়লেন, এখন তার ঘর নিজেই ভাঙতে যাচ্ছেন। পুলিশরা হাসতে হাসতে বলল, স্যার এই ধাবাওয়ালারা খুব জ্বালায়, সরে গেলে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। অর্জুন প্রথমবারের মতো তীক্ষ্ণ স্বরে বললেন, চুপ থাকো। সবাই দমে গেল। তিনি উঠে আবার প্রিয়ার কাছে গেলেন। এবার গলা ভারী ছিল। এই ধাবা কতদিন ধরে চালাচ্ছ? প্রিয়া রুটি উল্টাতে উল্টাতে বললেন, 4 বছর ধরে। আর কোনো সাহারা নেই, পরিশ্রমই করি, সেটাই যথেষ্ট। যদি এই জায়গা। তিনি থেমে গেলেন। শব্দ গলায় আটকে গেল। প্রিয়া প্রথমবারের মতো মন দিয়ে তাকে দেখলেন। কি হয়েছে? অর্জুন নজর নিচু করে নিলেন। তিনি সত্যি বলার সাহস সঞ্চয় করতে পারলেন না। এত বছর পর দেখা করে প্রথম উপহার হিসেবে কি তার ঘর ভাঙার খবর দেবেন? তিনি চুপচাপ বাইরে এলেন। রোদ কড়া হয়ে গিয়েছিল। কপালে ঘাম ছিল, কিন্তু তার শীত করছিল। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি ডিএম নাকি শুধু একজন অপরাধী স্তামী। কর্তব্য বলছিল, নিয়ম সবার ওপর সমানভাবে প্রয়োগ করো। মন বলছিল, এ সেই মহিলা যে তোমার জন্য সব ছেড়েছিল। দুদিক থেকে টানাটানি শুরু হল। তার মনে পড়ল, কতবার তিনি অন্যদের জবরদখল উচ্ছেদ করেছেন, কতজনের ঘর ভেঙেছে, তখন কখনো মন কাঁপেনি। কিন্তু আজ কেন শ্বাস আটকে যাচ্ছে? কারণ এবার আইন বইয়ের পাতায় নয়, তার নিজের জীবনের ওপর প্রয়োগ হতে চলেছিল। হঠাৎ ধাবার পাশে 2 গ্রামবাসী কথা বলছিল। শুনেছি কাল বুলডোজার আসবে, এই ধাবাও যাবে। বেচারি মহিলা, একলা মানুষ। অন্যজন বলল, কপালটাই খারাপ ওর। এই শব্দগুলো তীরের মতো বিঁধল।
অর্জুন মুঠি শক্ত করলেন। যদি ধাবা ভেঙে যায় তবে প্রিয়া আবার রাস্তায় চলে আসবে, আবার সেই খিদে, সেই অপমান, আর এই সব কিছুর মূলে তাঁর স্বাক্ষর। তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। তার নজর সরকারি গাড়ির দিকে গেল। লাল বাতি রোদে চকচক করছিল। হঠাৎ সেই বাতিটা তার কাছে মুকুট নয়, বোঝা মনে হল যেন এটা আলো নয়, জ্বলন্ত আগুন যা সম্পর্কগুলোকে ছাই করে দেয়। তিনি চালককে বললেন, কনভয় ফেরাও, সরকারি কর্মসূচি বাতিল। গলা এমন ছিল যে কেউ কোনো প্রশ্ন করার সাহস পেল না। গাড়ি স্টার্ট হল, ধুলো উড়ল। প্রিয়া এক মুহূর্তের জন্য মাথা তুললেন, হয়তো ভাবলেন কোনো বড় অফিসের চলে গেল। সেই কি জানত যে ওই লোকটাই তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন? গাড়ি দূরে চলে গেল, কিন্তু অর্জুনের মন ওখানেই আটকে থাকল। তিনি জানালা দিয়ে পেছনে তাকিয়ে থাকলেন। ধাবাটা ছোট হতে থাকল, তারপর কুয়াশায় মিলিয়ে গেল। আর সেই মুহূর্তেই তিনি ঠিক করে নিলেন, হয় তিনি এই চেয়ারে বসে আইন পালন করবেন, না হয় মানুষ হয়ে নিজের সম্পর্ক বাঁচাবেন। দুটো একসাথে চলতে পারে না। আর রাত আসার আগেই তাকে সিদ্ধান্ত নিতেই হবে, কারণ কাল সকাল 10টায় বুলডোজার ওই ধাবার সামনে দাঁড়িয়ে থাকবে। আর সেই মেশিনের সামনে হয় টিনের ছাদ পড়বে, না হয় তার অহংকার। সেদিন আইন বইয়ের পাতায় ছিল না, সেদিন আইন এক মহিলার চোখে দাঁড়িয়েছিল। আর একজন পুরুষকে ঠিক করতে হতো যে সে অফিসার থাকবে নাকি মানুষ হবে। সকালের আকাশ তখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, যে রাস্তায় শোরগোল শুরু হয়ে গেল। কুয়াশার হালকা চাদর ক্ষেতগুলোর ওপর ভাসছিল, ঠান্ডা বাতাসে ধুলোর গন্ধ মিশেছিল, আর দূর থেকে আসা মেশিনের আওয়াজ ধীরে ধীরে কাছে আসছিল। গ্রামবাসীরা নিজের নিজের দরজা থেকে বেরিয়ে রাস্তার দিকে তাকাতে লাগল। বাচ্চারা খালি পায়ে দৌড়ে পৌঁছল, বৃদ্ধরা লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়লেন। কারণ সবাই জানত আজ জবরদখল উচ্ছেদ হবে, আজ বুলডোজার চলবে, আজ কিছু ঘর উজাড় হবে। আর তাদের মধ্যেই একটা ছোট ধাবাও ছিল, যেখানে প্রিয়া রোজকার মতো সবার আগে পৌঁছে গিয়েছিলেন। তিনি উনুন জ্বালালেন, তন্দুরে কাঠ দিলেন, যেন কিছুই হওয়ার নেই। তার মুখে কোনো ঘাবড়ানি ছিল না, শুধু অদ্ভুত এক স্থির শান্তি ছিল, যেমনটা সেই মানুষের হয় যে অনেক কিছু হারিয়ে ফেলেছে, তার আর নতুন করে হারানোর ভয় থাকে না। তিনি আটা মাখলেন, চা চড়ালেন, স্টিলের গ্লাস ধুলেন, আর বিড়বিড় করে নিজেকে বললেন, যা হবে দেখা যাবে। ওদিকে রাস্তার মোড় থেকে হলুদ রঙের মেশিন দেখা গেল। সামনে পুলিশের জিপ, পেছনে জেসিবি, 2-3টে ট্রাক, কর্মচারী, নোটিশের ফাইল, দড়ি, হাতুড়ি, সবকিছু তৈরি। মেশিনের আওয়াজ শুনতেই ধাবার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক ড্রাইভাররা চুপ হয়ে গেল। কেউ কেউ টাকা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল, যেন বিপদ থেকে দূরত্ব বজায় রাখছে। দুজন মহিলা কাছে এসে বললেন, বোন, জিনিসপত্র গুছিয়ে নে। প্রিয়া হালকা হাসলেন। গুছিয়ে নেওয়ার মতো আছেই বাকি। তার কাছে 2টো বাসন, একটা তন্দুর, কয়েকটা টেবিল আর এই টিনের ছাদ, এটাই তার পুরো পৃথিবী ছিল। পুলিশরা নেমে লাইন করতে লাগল। একজন কর্মচারী নোটিশ পড়লেন, সরকারি জমিতে অবৈধ নির্মাণ অবিলম্বে সরানো হবে। শব্দগুলো বাতাসে প্রতিধ্বনিত হল। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হল। কেউ বলল, বেচারি একা মহিলা, কেউ বলল, সরকারের সাথে কে লড়তে পারে। কিন্তু প্রিয়া ওখানেই দাঁড়িয়ে থাকলেন। তিনি আঁচল ঠিক করলেন, হাতের মাটি ঝাড়লেন, আর ধাবার দরজার সামনে এসে সরাসরি সোজা হয়ে দাঁড়ালেন, যেন নিজের দেহ দিয়েই দেওয়াল বানাচ্ছেন। জেসিবির ড্রাইভার সিটে উঠে বসল। ইঞ্জিন গর্জে উঠল, বাকেট ওপরে উঠল। রোদের প্রথম কিরণ সেই লোহার ওপর চমকাল, আর ঠিক সেই সময় দূর থেকে সাইরেনের তীব্র আওয়াজ শোনা গেল। সবার নজর ঘুরে গেল। সাদা সরকারি এসইউভি ধুনো উড়িয়ে দ্রুত বেগে এলো আর ধাবার সামনে এসে ব্রেক কষল। দরজা খুলল আর অর্জুন নামলেন। আজ তার মুখ আগের মতো শক্ত ছিল না, চোখের নিচে সারা রাতের ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। পুলিশরা সাথে সাথে সেলাম ঠুকল। স্যার, তিনি হাত দিয়ে ইশারা করলেন, থামো। গলায় এমন গাম্ভীর্য ছিল যে মেশিনের ঘড়ঘড়ানিও থেমে গেল। ভিড় স্তব্ধ হয়ে গেল। সবাই বুঝে গেল বড় অফিসার নিজে এসেছেন। কর্মচারী ফাইল নিয়ে দৌড়ে এলো। স্যার, কার্যক্রম শুরু করি। অর্জুন কিছুক্ষণ চুপ থাকলেন। তার নজর প্রিয়ার ওপর গেল। তিনি এখনও ওখানেই দাঁড়িয়েছিলেন, না নড়ে না ডরে। তার চোখ সরাসরি অর্জুনের চোখের দিকে তাকাল, যেন জিজ্ঞেস করছে, এখন কি করবে। এক মুহূর্তের জন্য পুরো হাইওয়ে খামোশ হয়ে গেল, শুধু হাওয়া বইছিল। অর্জুনের ভেতরে 2টো কণ্ঠ লড়াই করছিল। একজন বলছিল, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করো।
অন্যজন বলছিল, এই সেই মেয়ে যে তোমার জন্যে খিদে সহ্য করেছিল। তুমি কি তার ঘর ভাঙবে? তিনি জেসিবির দিকে তাকালেন, তারপর ধাবার দিকে, তারপর নিজের হাতের দিকে, যা দিয়ে কাল সই করেছিলেন। হঠাৎ তার মনে হলো এই হাত তার নয়, এটা অন্য কারো, যে সব নষ্ট করে দিয়েছে। কর্মচারী আবার বলল, স্যার, আদেশ। অর্জুন গভীর শ্বাস নিলেন আর পরিষ্কার শব্দে বললেন, কোনো মেশিন চলবে না। সবাই চমকে গেল। স্যার, আমি বলেছি থেমে যাও। গলা এখন আরও কঠোর ছিল। জেসিবি বন্ধ হয়ে গেল, পুলিশ পিছিয়ে গেল, ভিড়ের মধ্যে শোরগোল পড়ে গেল। প্রিয়ার চোখের পাতায় হালকা কাঁপুনি এলো, কিন্তু মুখ তখনও স্থির। অর্জুন ধীরে ধীরে তার কাছে গেলেন, এত কাছে যে দুজনের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। তিনি ধীর স্বরে বললেন, ভয় পেও না, আজ কিছু ভাঙবে না। প্রিয়া হালকা হাসলেন, সেই হাসি যন্ত্রণায় ভরা ছিল। ভাঙার তো অভ্যাস আছে আমার, সাহেব। ঘর, সম্পর্ক, স্বপ্ন সব ভাঙতে দেখেছি। এটা শুনে অর্জুনের চোখ ভিজে এলো। প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে স্বীকার করলেন, ভুল আমার ছিল। ভিড় কান খাড়া করে শুনছিল, পুলিশরা অস্বস্তিতে, কর্মচারীরা চিন্তিত, কিন্তু অর্জুন থামার পাত্র ছিলেন না। তিনি উঁচু গলায় বললেন, এই ধাবা ভাঙবে না, কারো ধাবাই ভাঙবে না যতক্ষণ না বিকল্প ব্যবস্থা করা হবে। কর্মচারী বলল, স্যার, নিয়ম। তিনি মাঝখানে থামিয়ে দিলেন, নিয়ম মানুষের জন্যে, মানুষ নিয়মের জন্যে নয়। বাতাসে যেন বিদ্যুৎ খেলে গেল। গ্রামবাসীরা নিজেদের মধ্যে কানাকানি করতে লাগল। প্রথমবার কোনো অফিসার এমন কথা বললেন। প্রিয়া চুপ থাকলেন। তার চোখে জল ছিল, কিন্তু তিনি তা পড়তে দিচ্ছিলেন না। অর্জুন তার দিকে ঘুরে খুব ধীরে বললেন, আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, এখন তোমার ঘর হারাতে দেব না। এটা শুনেই প্রিয়ার শ্বাস আটকে গেল। এত বছর পর কেউ তার কষ্টের একটা নাম দিয়েছিল, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেলেন। আমার কারো দয়া চাই না। অর্জুন মাথা নিচু করে নিলেন, দয়া নয়, অধিকার। ঠিক সেই সময় মিডিয়ার বাইকগুলো চলে এলো। ক্যামেরা, মাইক, প্রশ্ন, স্যার, আপনি উচ্ছেদ কেন রুগলেন? কোনো চাপ আছে কি? অর্জুন সরাসরি ক্যামেরার দিকে তাকালেন। যেখানে মানুষ পরিশ্রম করে বেঁচে আছে, সেখানে বুলডোজার শেষ বিকল্প হওয়া উচিত, প্রথম নয়। এই বয়ান আগুনের মতো ছড়িয়ে গেল। নেতাদের ফোন আসতে লাগল, ওপর থেকে চাপ, সাসপেনশনের হুমকি। কিন্তু সেই সময় অর্জুনের ভেতরের ভয় মরে গিয়েছিল। তার প্রথমবারের মতো মনে হল তিনি চেয়ার হয়ে নয়, মানুষ হয়ে দাঁড়িয়ে আছেন। জেসিবি ফিরে গেল, পুলিশ সরে গেল, ভিড় ধীরে ধীরে কমতে লাগল। ধাবা ওখানেই দাঁড়িয়েছিল, টিনের ছাদ রোদে চমকাচ্ছিল। প্রিয়া উনুনে আমার কাঠ দিলেন, যেন জীবন আবার জ্বলে উঠল। আর অর্জুন দূর থেকে তাকে দেখতে থাকলেন। তিনি এটা বুঝে গিয়েছিলেন যে আজকের লড়াই এখনও শেষ হয়নি। আসল লড়াই এখন শুরু হল, সিস্টেমের সাথে, নিজের সাথে, আর সেই সম্পর্কের সাথে যাকে তিনি আবার বাঁচিয়ে তুলতে চান। কিন্তু প্রশ্ন তখনও বাতাসে ঝুলছিল, প্রিয়া কি তাকে ক্ষমা করবেন? কিছু সম্পর্ক কাগজের সই দিয়ে শেষ হয় না, সেগুলো তখন ভেঙে যায় যখন অহংকার জিতে যায়, আর তখন জুড়ে যায় যখন মানুষ নিজের হাঁটুতে ভর দিয়ে মাথা নিচু করে। বুলডোজার ফিরে যাওয়ার পরও রাস্তায় ওড়া ধুলো অনেকক্ষণ বাতাসে ভাসতে থাকল, যেন সকালের সেই উত্তেজনা এখনও পুরোপুরি শেষ হয়নি। ভিড় পাতলা হয়ে গিয়েছিল, পুলিশের গাড়ি চলে গিয়েছিল, ক্যামেরার লোকেরাও অন্য খবরের খোঁজে বেরিয়ে গিয়েছিল। কিন্তু ধাবার সামনে একটা অদ্ভুত নীরবতা রয়ে গিয়েছিল, সেই নীরবতা যাতে সিদ্ধান্তের প্রতিধ্বনি মিশে থাকে। প্রিয়া উনুনের সামনে বসে কাঠ জ্বালাচ্ছিলেন। হাত আগের মতোই চলছিল, যেমনটা রোজ চলত, কিন্তু ভেতরে কিছু একটা নড়ে গিয়েছিল। এত বছরে প্রথমবার কেউ তার জন্যে দাঁড়িয়ে সিস্টেম রুখে দিয়েছিল। সেও সেই মানুষটি যে একদা তাকে একা ফেলে চলে গিয়েছিল। ওদিকে অর্জুন কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। সরকারি গাড়ি এখনও ওখানেই ছিল, লালবাতি বন্ধ, সাইরেন শান্ত, যেন আজ সেও বিশ্রাম নিচ্ছে। তিনি জ্যাকেট খুললেন, বেঞ্চে রাখলেন, আস্তিন গুটিয়ে ধীরে ধীরে ধাবার দিকে এগিয়ে গেলেন। এগুলো সেই কদম ছিল যা এককালে শহরের চাকচিক্যে দ্রুত চলতে শুরু করেছিল, কিন্তু আজ সেগুলো ভারী ছিল। প্রতিটি কদমে অনুশোচনার ওজন ছিল। তিনি প্রিয়ার কাছে পৌঁছলেন। কয়েক সেকেন্ড দুজনেই চুপ, শুধু উনুনের কাঠ ফোটার শব্দ, ধোঁয়ার গন্ধ আর সকালের হালকা রোদ। অর্জুন ধীর স্বরে বললেন, আমাকে কথা বলতে হবে। প্রিয়া না তাকিয়েই জবাব দিলেন, কাস্টমার আসবে, কাজ আছে। গলাটা শুকনো ছিল, কিন্তু কাজে হালকা একটু ভুল হল। অর্জুন প্রথমবারের মতো নিচু হয়ে মাটি থেকে খালি গ্লাসগুলো তুললেন এবং বালতিতে রাখলেন। যুবকটি অবাক হয়ে দেখছিল। সাহেব, আপনি? অর্জুন হালকা হাসলেন, আজ আমি সাহেব নই। এটা শুনেই প্রিয়ার হাত থেমে গেল। তিনি ধীরে ধীরে তার দিকে তাকালেন। ওটা সেই একই মানুষ ছিল, কিন্তু অন্য রকম। চোখে দাবট নয়, অনুশোচনা ছিল। অর্জুন বললেন, আমি তোমার সাথে ভুল করেছি, খুব ভুল করেছি।
আর এই শব্দগুলোও কম পড়ে যাচ্ছে। প্রিয়ার চোখের পাতায় পুরনো স্মৃতিরা ভেসে উঠল, লণ্ঠন, চুড়ি, খিদের দিনগুলো, শহরের অপমান, আর সেই শেষ বাক্যটা যা তার মন ভেঙে দিয়েছিল, বোঝা। তিনি ধীরে থেকে বললেন, ভুলের হিসাব কে দেবে? যে বছরগুলো চলে গেল সেগুলো কি ফিরবে? অর্জুন চুপ। তার কাছে কোনো উত্তর ছিল না। তিনি শুধু এইটুকু বললেন, আমি সময় ফিরিয়ে দিতে পারব না, কিন্তু যা বাকি আছে সেটা ঠিক করতে চাই। প্রিয়া হাসার চেষ্টা করলেন, কিন্তু সেই হাসি নুনের মতো মনে হল। ঠিক, জীবন কি কোনো ভাঙাচে আর যে জুড়ে দেবে? এই কথা শুনে অর্জুনের নজর নিচু হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মাঝে বাতাস ভারী হয়ে থাকল। তারপর হঠাৎ ধাবার সামনে দুজন মহিলা এলেন। বোন, আজ থেকে আমরাও সাহায্য করব, শুনেছি সরকারি যোজনায় নাম লেখানো যেতে পারে। অর্জুন সাথে সাথে সুযোগটা ধরলেন, বললেন, হ্যাঁ, আমি নিজে করাব। মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি হবে, লাইসেন্স পাওয়া যাবে, লোন পাওয়া যাবে। এই ধাবা শুধু দোকান থাকবে না, পরিচয় হবে। প্রিয়া চমকে তাকালেন, তুমি এইসব কেন করছ? অর্জুন সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ তোমার অধিকার আছে, আর কারণ আমি এখন আর পালিয়ে যেতে চাই না। সেই চাহনিতে প্রথমবারের মতো সততা ছিল, কোনো লোক দেখানো ভাব নেই, কোনো দয়া নেই, শুধু সমমর্যাদা। ধীরে ধীরে গ্রামের মহিলারা জড়ো হতে লাগলেন। কেউ সবজি কাটল, কেউ বাসন ধুল, কেউ ঝাড়ু দিল। ধাবা হঠাৎ একজন একা মহিলার বাধ্যবাধকতা থেকে বদলে গিয়ে অনেক মহিলার শক্তিতে পরিণত হল। অর্জুন ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করলেন, কাগজ আনালেন, যোজনার ফর্ম পূরণ করালেন। কর্মচারীরা ছুটোছুটি করতে লাগল। সবাই অবাক ছিল যে ডিএম নিজে রোদে দাঁড়িয়ে এই সব করছেন, কিন্তু তাতে কিছু আসছিল না। প্রথমবারের মতো তিনি নিজের পদমর্যাদা সঠিক জায়গায় ব্যবহার করার তৃপ্তি পাচ্ছিলেন। দুপুর নাগাদ ধাবার দেওয়াল চুনকাম করা হল। নতুন বোর্ড এলো, ধাবা মহিলা গোষ্ঠী দ্বারা পরিচালিত। যখন সেই বোর্ড টাঙানো হল, প্রিয়া কয়েক সেকেন্ড ওটার দিকে তাকিয়ে থাকলেন। তার চোখে সেই জেল্লা ফিরে এলো যা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। তিনি ধীরে ধীরে বললেন, আমি ভাবিনি কেউ আমার নাম সম্মানের সাথে নেবে। অর্জুন বললেন, আমিও ভাবিনি যে আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু হয়তো পড়ে যাওয়াটা জরুরি ছিল, যাতে বুঝতে পারি। সন্ধে নামতে লাগল, আকাশ কমলা হল, ট্রাকের আলোগুলো জ্বলতে লাগল। ধাবায় প্রথমবারের মতো আগের চেয়ে বেশি ভিড় ছিল। মানুষ নতুন চুনকাম, পরিষ্কার মেজ আর হাসি মুখের মহিলাদের দেখে থামছিল। প্রিয়া চা বানাচ্ছিলেন, অর্জুন পাশে দাঁড়িয়ে গ্লাস ধরিয়ে দিচ্ছিলেন। যুবকটি হেসে বলল, এখন তো সাহেব এখানেই চাকরি করবেন। সবাই হেসে উঠল, আর সেই হাসিতে বহু বছরের তিক্ততা ধুয়ে গেল। কাজ শেষ হওয়ার পর দুজনে ধাবার বাইরে খাটে বসলেন, সেই জায়গা যেখানে সকালে সব শুরু হয়েছিল। হাওয়া ঠান্ডা ছিল, দূরে খেতে ঝিঁঝি পোকা ডাকছিল। অর্জুন ধীরে ধীরে বললেন, যদি তুমি বলো তবে আমি আবার চেষ্টা করতে চাই, স্বামী হয়ে, সমমর্যাদায়। প্রিয়া লম্বা শ্বাস নিলেন, আকাশের দিকে তাকালেন, যেন নিজের সব কষ্টকে মুক্তি দিচ্ছেন। তারপর বললেন, ক্ষমা করা সহজ নয়, কিন্তু ঘৃণা বয়ে বেড়ানো তার চেয়েও কঠিন। আমি কথা দিচ্ছি না, তবে চেষ্টা করতে পারি। এই কথা শোনা মাত্রই অর্জুনের চোখ ভিজে এলো। তিনি প্রথমবারের মতো প্রিয়ার হাত ধরলেন, এবার জোরে নয়, খুব ধীরে, যেন অনুমতি চাইছেন। প্রিয়া হাত সরিয়ে নিলেন না, শুধু হালকা একটু চাপ দিলেন। ওটাই ছিল তার জবাব। রাত গভীর হতে লাগল। লাল বাতিওয়ালা গাড়ি চুপচাপ দাঁড়িয়ে থাকল, কিন্তু আজ তাতে বসে থাকা মানুষটি ডিএম ছিলেন না। তিনি ছিলেন স্রেফ একজন স্বামী, যে দেরিতে হলেও ঘরে ফিরে এসেছেন। আর ধাবার টিমটিমে আলোয় তাদের ছায়াগুলো একসাথে মাটির ওপর পড়ছিল, যেন জীবন শেষ পর্যন্ত দুজনকে আবার একই পথে দাঁড় করিয়ে দিয়েছে। মাঝে মধ্যে সবচেয়ে বড় জয় চেয়ার বাছানোয় নয়, কারো হাত ধরে সাথে চলায় থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনার এই গল্পটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি আপনার সামান্যতম পছন্দ হয়ে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলে তাকে সাবস্ক্রাইব করুন।